ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিটসে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আমাদের আজকের আলোচনার বিষয়, কারা বেশি দুর্নীতি করেন, সরকারি কর্মচারীরা নাকি রাজনীতিবিদরা? আশিস সৈকত, আপনি জানেন যে সেদিন সংসদে মাহবুবুল আলম হানিফ বলেছিলেন যে সরকারি কর্মকর্তাদের এক ধরনের দুর্নীতির কথা নিয়ে তিনি নানা আলোচনা করেছেন। তাদের গ্রেপ্তার না করার যে আইন, সেটাকে তিনি বলছেন যে এটা আসলে দুর্নীতিকে সুরক্ষা দেওয়ার মতো। আবার আজকেই ওবায়দুল কাদের বলেছেন, যদিও তিনি মাহবুবুল হানিফের কথা সূত্র ধরে বলেছেন কিনা সেটা তিনি বলেন নাই, তিনি বলেছেন যে আয়নায় রাজনীতিবিদদেরও মুখ দেখা উচিত, কারণ শুধু সরকারি কর্মচারীরা দুর্নীতি করেন না, রাজনীতিবিদরাও করেন। আসলে কি হচ্ছে, কারা দুর্নীতিতে বেশি জড়ায় যাচ্ছে বেশি? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই গত 3 বছর আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে এই সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার, মানে আগের মেয়াদের সরকার, তারা কিন্তু একটা দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছিলেন, ক্যাসিনো বিরোধী যে অভিযান, এবং সেখানে কিন্তু তাদের দলের নেতাকর্মীদের থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, আমরা দেখেছি কিন্তু এই অভিযানে বহু লোককে গ্রেপ্তার করা হয়েছিল। এবং ক্যাসিনোর যে একটা সমাজের মধ্যে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছিল, ক্যাসিনোর নামে একটা জুয়া, সেটা কিন্তু একেবারে মোটা দাগে কিন্তু বন্ধ করা গেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দুর্নীতি বিরোধী যে অভিযানটা, ওই সময় কিন্তু আমরা দেখলাম সে অনুরূপম নানা রকম নাম, যে বাসার মধ্যে টাকার বস্তা পাওয়া গেল, এবং রাজনৈতিক নেতাকর্মী এবং সরকারি কর্মকর্তা সবাই, দুই পক্ষই কিন্তু এর মধ্যে যুক্ত ছিল। এবং সেই অভিযানের পর কিন্তু সরকারের যে মনোভাব, মানে সরকারের মনোভাব বলতে আমি এটাই বোঝাচ্ছি যে রাজনৈতিক সিদ্ধান্ত থাকলে যে এ ধরনের অভিযান পরিচালনা করা সম্ভব এবং তাতে সুফল পাওয়া যায় এবং মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করে, সেটা কিন্তু আমাদের নিকট অতীতে এই ঘটনাটাতে মনে আছে। আমরা নাম বলাই যায় যে যুবলীগের একেবারে দক্ষিণের খুব ডাক সাইটের নেতা সম্রাট, মানে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, অনেক বছর জেলে কাটাতে হয়েছিল তাকে। ইভেন যুবলীগের চেয়ারম্যানও তো অনেকটা এই ইস্যুতে তিনিও বিপদে পড়েছিলেন, ওমর ফারুক চৌধুরী বিপদে পড়েছিলেন, এবং যুবলীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। এবং বেশ কয়েকজন কিন্তু এখনো আওয়ামী লীগের নেতারা কিন্তু এই দুর্নীতি কমিশনের মামলায় কিন্তু তারা অনুসন্ধান পর্যায়ে আছে, কারোটা চার্জশিট পর্যায়ে আছে। ফলে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে কিন্তু এই কাজগুলো করা সম্ভব হয়েছে। ফলে সরকারের উচ্চ পর্যায়ের একেবারে 1 নম্বর ব্যক্তির কথা যদি আমরা বলি, প্রধানমন্ত্রী, তার কিন্তু এই জায়গায় আমরা আগাগোড়ায় একটা সদিচ্ছা আমরা দেখছি যে দুর্নীতিটা তিনি যে কোনো মূল্যে একেবারে বন্ধ তো করা যাবে না, সেটা ধরেন যে একেবারে উন্নত দেশগুলোতেও দুর্নীতি আছে, কিন্তু একটা সহনীয় পর্যায়ে কিভাবে রাখা যায় সেই চেষ্টাটা কিন্তু আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এরপরেও কিন্তু দুর্নীতি রোধ হচ্ছে না, এবং মানুষের যেসব জায়গাগুলোতে সেবা পাওয়ার কথা সরকারি কর্মকর্তাদের কাছ থেকে বা রাজনীতিবিদদের কাছ থেকে, সেই জায়গাগুলোতে কিন্তু দুর্নীতি একেবারে রন্ধে রন্ধে প্রবেশ করেছে। এবং আপনি যদি দেখেন যে গত 1-1.5-2 মাসের যে ঘটনাক্রম, সেখানে আপনি যদি দেখেন যে পুলিশ কর্মকর্তা, সেখানে যদি আপনি দেখেন কাস্টমস কর্মকর্তা, তারা কিন্তু সরাসরি ইনভলভ মানুষের সঙ্গে। এই টাকাই কিন্তু মানে সহজে কিন্তু তাদের জন্য দুর্নীতি করাটাও কিন্তু সহজ, কারণ মানুষ তাদের কাছে যাচ্ছে একটা কাজের জন্য, তারা টাকার বিনিময়ে নিচ্ছে, এবং একটা পর্যায়ে এত বেশি টাকার মালিক হয়ে গেছে যে তাদের টাকাগুলো প্রকাশ হয়ে যাচ্ছে। একজন কাস্টমস কর্মকর্তা, হ্যাঁ, তার অন্য ব্যবসা বাণিজ্য নানা কিছু থাকতেই পারেন, কিন্তু তিনি যখন 1000 কোটি টাকার মালিক হয়ে যাবেন, তখন নিশ্চয়ই এটা মানুষের মধ্যে প্রশ্ন উঠবে। তো এগুলো নিয়ে মোটা দাগে গত বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে, এবং আমি তো মনে করি যে এই আলোচনাগুলো হওয়া উচিত, এবং 1-2জন দুর্নীতিবাদ যদি ধরা পড়ে বা অনুসন্ধান শুরু হয়, অন্য যারা দুর্নীতি করতে চাবেন, মনের মধ্যে যাদের এই চিন্তা আছে, তারা সতর্ক হবেন। সেই জায়গাটায় যে দুর্নীতির কাজটা, দুর্নীতির বিরুদ্ধে যদি অভিযোগ আসে, তদন্ত করে প্রমাণ করা, সেটা বরং যে কোনো বাহিনীর জন্য কিন্তু সেটা স্বস্তিদায়ক। কারণ পুলিশ বাহিনী তো সবাই দুর্নীতিবাজ না নিশ্চয়ই, এবং কাস্টমসে নিশ্চয়ই সবাই দুর্নীতিবাজ না, আমরা এটাতে বিশ্বাস করতে চাই না। কিন্তু এখন 1-2জন ব্যক্তি যদি অভিযুক্ত হয় এবং তার পক্ষ যদি আবার ওই প্রতিষ্ঠান বা ওই সংস্থা নেয়, তাহলে কিন্তু তাদের গোটা প্রতিষ্ঠান নিয়ে একটা প্রশ্ন ওঠার সম্ভাবনা দেখা দেয় মানুষের মধ্যে। এর মধ্যে আমরা বেশ কিছু ঘটনা আমরা দেখেছি। কিন্তু এর পরবর্তীতে আপনি যেটি নিয়ে আসলে আলোচনার সূত্রপাত করেছিলেন, যে মাহবুবুল আলম হানিফ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি পার্লামেন্টে এই কথাটা আবার তুলেছেন, এবং এই সূত্র ধরেই কিন্তু তুলেছেন যে এই যে নানা ধরনের যে গণমাধ্যমে আসছে, সরকার তদন্ত করছে, এবং শুধু গণমাধ্যমে আসছে তা কিন্তু নয়,
এগুলো কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক এগুলো দেখছে, Monitor করছে। দুর্নীতি দমন কমিশন দেখছে এবং উচ্চ আদালত থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং সেই খবরগুলি কিন্তু আসলে গণমাধ্যমে ফলাও করে প্রচার হচ্ছে। এক ধরনের মিডিয়া ট্রায়াল, আমি বলি এটাকে, অনেকটা মিডিয়া ট্রায়ালের মতো হচ্ছে। তো সেইটা নিয়ে মাহবুবুল আলম হালিম উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে আসলে তো দুর্নীতি যেভাবে ছড়িয়ে পড়ছে সেইটা যদি ঠিক না করা যায়, সেটা থেকে যদি মুক্ত করা না যায়, তাহলে যে সরকারের যে একটা আকাঙ্ক্ষার যে জায়গাটা, একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়া, জিরো টলারেন্স, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেন, সেই জায়গাটা যাওয়া সরকারের জন্য কঠিন হবে, কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়বে। একটু আপনার কথা সূত্র ধরে বলি যে যেটা বলছিলেন যে উনি একটা কথা কিন্তু বলেছেন যে মতিউর রহমান যিনি কাস্টমস কর্মকর্তা, তার যে শত শত কোটি টাকা বা হাজার হাজার কোটি টাকার একটা হিসাব এখন পাওয়া যাচ্ছে, তো ওইটাকে তিনি বলছেন যে সরকারের ভেতরে এরকম সরকারি কর্মচারী হাজার হাজার রয়ে গেছেন। তো আসলে সরকারি কর্মচারীরাই যদি এভাবে দুর্নীতিতে যুক্ত হন, তাহলে তো একটা মানে দুর্নীতিমুক্ত প্রশাসন, বা আমি যদি বলি মানে নিয়ন্ত্রণ করা, সেটা তো আসলে খুবই কঠিন, কারণ নিয়ন্ত্রণ তো তাদেরই কাজ। না, দুর্নীতি নিয়ন্ত্রণ অবশ্যই আপনি যেটি বললেন সেটি কিন্তু দুর্নীতির যে আমাদের প্রশাসনে বলেন, পুলিশে বলেন বা সরকারি সংস্থাগুলোর মধ্যে, এটা কিন্তু নতুন না। মানে অবশ্যই। এটা কিন্তু যুগের পর যুগ চলে আসছে এবং যাদের সেবা দেওয়ার কথা তারাই কিন্তু সাধারণ মানুষকে জিম্মি করে এই টাকাগুলো আদায় করছে, যেটি আসলে দুর্নীতির টাকা হচ্ছে। তো সেটির সংখ্যা আসলে কত, সেটা আসলে এই মুহূর্তে হয়তো আমাদের পক্ষে বলা কঠিন, কিন্তু এটা কিন্তু ঠিক, এটা কিন্তু বাস্তবতা যে দুর্নীতি আমাদের প্রশাসনের রন্ধে রন্ধে ঢুকে গেছে। এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য পথ কি? প্রথমত হলো রাজনৈতিক সিদ্ধান্ত। আমার কাছে মনে হয় যে আমাদের সরকার প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বারবার বলেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং এই সরকারি ওনার যে সিদ্ধান্তটা, সেইটা যদি আসলে কঠোরভাবে যদি বাস্তবায়ন করা যায়, এখন তো আপনি ৫,০০০ লোক দুর্নীতিবাজকে ধরার তো দরকার নেই, সম্ভব না। এবং আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, আমি দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রে ছোট ছোট যেসব দুর্নীতি হয় সেগুলো যদি তখন তারা দেখে যে এটা তদন্ত করতে কি পরিমাণ টাকা খরচ লাগবে, যদি দুর্নীতির টাকা ওই টাকার চেয়ে কম হয়, তাহলে তারা ওইটা দুর্নীতি ওই তদন্তটা আর করে না তারা। ফলে আমাদেরও আমার মনে হয় যে ওই রকম ছোট ছোট জায়গায় মাইক্রো লেভেলে না গিয়ে আমরা যদি বড় লেভেলের, যে আমরা যেটা 111-এর সময় বলতাম যে রুই কাতলা রাঘব বোয়ালদের, তো সেই দুর্নীতিগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি বা অনুসন্ধান করে যদি প্রমাণ করা যায়, এখন একজনের টাকা থাকলেই যে সে দুর্নীতি করে টাকা করেছে তেমনটিও কিন্তু বলা ঠিক নয়, যতক্ষণ পর্যন্ত আদালত তাদেরকে প্রমাণিত হচ্ছে। তবে এটাও ঠিক যে দুর্নীতি আমাদের সমাজে আছে এবং এটা নিয়ন্ত্রণ করার মূল দায়িত্ব আমি মনে করি সেটি রাজনৈতিক সিদ্ধান্তের দরকার। আপনি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় এই দুর্নীতির বিরুদ্ধেই তার অবস্থানটা রাখছেন, কিন্তু দেখা যাচ্ছে আবার যে বাহিনীর মধ্যে আমরা যদি বলি যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বাহিনী, কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে যখন তদন্ত শুরু হলো, তারা একটা বিবৃতি দিলেন, গণমাধ্যমকে সতর্ক হতে বললেন। এতে কি আসলে যদি অন্যান্য সব বাহিনী বা সরকারের সবাই যদি এরকম ভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য তাদের যে সংগঠনগুলো আছে তারা কাজ করে, তাহলে কি এগুলো বাধাগ্রস্ত হবে না? না, দেখেন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যেটি করেছে সেটি নিয়ে গণমাধ্যমে আমরা দেখেছি যে আমাদের যে প্রেস ক্লাব বলেন, আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বা আমাদের সাংবাদিক অন্যান্য সংস্থা যারা আছে, তারা কিন্তু এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি কিন্তু যে ডিএমপি, আমাদের ঢাকার পুলিশ কমিশনার সহ ঢাকার উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা বা সাংবাদিক নেতাদের সাথে এটি নিয়ে বৈঠক করেছেন এবং তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বক্তব্য সেটা একটু তাদের আবেগতাড়িত বক্তব্য তারা দিয়েছেন, এইটা পুলিশ প্রশাসনের বক্তব্য নয়। এবং পুলিশ প্রশাসন মনে করে যে হ্যাঁ, যদি তাদের মধ্যে ১০০ জনের মধ্যে একজন যদি দুর্নীতিগ্রস্ত লোক বা দুইজন যদি দুর্নীতিগ্রস্ত লোক থাকে, তার দায় ১০০ জন নেবে না। এবং এটা তো ঠিক যে সব প্রফেশনেই তো আপনার ভালো মন্দ আছে। অবশ্যই, এখন আমরা তো এটা বিশ্বাস করি যে ভালোর সংখ্যাই বেশি, ভালো মানুষের সংখ্যা যেমন বেশি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে বা প্রত্যেকটা অর্গানাইজেশনে নিশ্চয়ই ভালো কর্মীর সংখ্যা বেশি। তো তাদের দায় কেন নেবে, সেটাই ব্যক্তির দায় কেন নেবে। তবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে স্টেটমেন্টটি তারা দিয়েছেন গণমাধ্যমকে নিয়ে, এটি আসলে খুবই দুর্ভাগ্যজনক, আমরা মনে করি খুবই দুর্ভাগ্যজনক। কারণ এই দায় কিন্তু গণমাধ্যমের নয়, তবে গণমাধ্যমের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে যদি তারা কোনো দুর্নীতির খবর পায় এবং যদি প্রমাণ সহ সেটি উপস্থাপন করে, এটি মানুষকে জানানো কিন্তু তাদের দায়িত্ব এবং কর্তব্য, এটাই গণমাধ্যমের কাজ। অতএব এই কাজ করতে গেলে পুলিশের বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পারমিশন নিয়ে করতে হবে, তাদের সঙ্গে তাদের জানিয়ে করতে হবে, এইটা একটা মামার বাড়ির আবদার ছাড়া আর কিছু না।
এটা গণমাধ্যমের কাজ এবং গণমাধ্যমে এই কাজটা করে যাবে, যুগে যুগে করে যাবে। এবং আমি মনে করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনি যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স যে নীতি ঘোষণা করেছেন, সেটার আলোকেই কিন্তু গণমাধ্যমে এই কাজগুলো করছে বা এই কাজগুলো করার চেষ্টা করছে। কারণ আমরা গণমাধ্যম আর কটা কাজ করতে খুঁজে বের করতে পারি, 10টা 5টা 20টা, কিন্তু আমাদের মাহবুবুল আলম হানিফিতে বললেন যে হাজার 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 এরকম হাজার দুর্নীতিবাজ আছে। তা আমরা তো আসলে তথ্য প্রমাণ যখন সব না পাই তখন তখন তো কিন্তু আমরা কিছু করতে আমরা পারি না। করতে পারি না। ফলে যেগুলো তথ্য প্রমাণের ভিত্তিতে হয়েছে সেগুলোকে তথ্য গণমাধ্যমে প্রকাশিত হওয়াই মানে তো তিনি দোষী সাব্যস্ত হয়ে যাননি, একটা ক্লু বের হয়েছে। এখন দুদক তদন্ত করছে, আদালত তদন্ত করুক বা অন্যান্য সংস্থা তদন্ত করুক, তদন্ত করে দেখুক, যদি তিনি আসলেই অপরাধী হন তাহলে তো তিনি অপরাধী হবেন, না হলে তো তার বিরুদ্ধে অভিযোগগুলো যদি অসত্য হয় তাহলে তো তিনি অভিযুক্ত হবেন না। অতএব আমাদের মত হলো এটাই যে তিনিও তার প্রমাণ করার একটা সুযোগ এসছে, তিনিও আত্মপক্ষ সমর্থন নিশ্চয়ই করবেন। আমরা দেখলাম যে বেনজির আহমেদের বিরুদ্ধে যে অভিযোগ, তিনি কিন্তু দুদকে তাকে ডেকেছিল, তিনি দুদকে না গিয়ে তার আত্মপক্ষ সমর্থন করে কিন্তু লম্বা একটা চিঠি দিয়েছেন, সাফাই চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি বলেছেন যে তার পক্ষে কি কি যুক্তি আছে। নিশ্চয়ই তাদেরও কোনো যুক্তি থাকতেই পারে, সেই যুক্তিগুলি দেখুক। তবে এটা ঠিক যে দুর্নীতি আমাদের সমাজে আছে এবং এটা সহনীয় পর্যায়ে আনতেই হবে। যদি আনতে না পারি তাহলে কিন্তু লং রানে গিয়ে আমরা বিপদগ্রস্ত হব। ছোট্ট করে তারা যদি এটা জানতে চাই যে ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যিনি বললেন যে রাজনীতিবিদদেরও আয়নায় মুখ দেখতে বললেন দুর্নীতির ব্যাপারে, তো এই রাজনীতিবিদরা তো দলেরই লোক, ক্ষমতাসীন দলের লোক হতে পারে, অন্য দলের লোক হতে পারে, তো ক্ষমতাসীন দলের কি দায়িত্ব তার লোকদেরকে দুর্নীতি থেকে দূরে রাখার? না, অবশ্যই। এবং যেটা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, এই যে ক্যাসিনো বিরোধী যে অভিযান, সেই অভিযানে কিন্তু প্রথম কিন্তু ধরা পড়েছিল রাজনীতিবিদরা, এবং যে দল সরকারে আছে সেই দলের প্রভাবশালী নেতা কর্মীরাই কিন্তু সেই অভিযানে ধরা পড়েছিল। অতএব দুর্নীতিবাজ যে সে দুর্নীতিবাজী, সে রাজনীতিবিদ হোক কিংবা আমলা হোক, তাকে দুর্নীতিবাজ হিসাবে চিহ্নিত করতে হবে, সেই অনুযায়ী ব্যবস্থা, এবং সরকারকে সেই অনুযায়ী তাকে ব্যবস্থা নিতে হবে। দুর্নীতিবাজের দুর্নীতি যিনি করেন তার কোনো দল নেই, তার কোনো অফিস নেই, সে এনবিআর এ কর্মকর্তা হোক আর যাই হোক, এটা তার একটা পরিচয় মাত্র, কিন্তু আসলে সে দুর্নীতিবাজ। উনি যদি পুলিশ হন, উনি যদি সাংবাদিক হন, উনি যদি এনজিও কর্মী হন, তার অন্য কোনো পরিচয় নেই। দুর্নীতিবাজ হিসাবে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। এবং এই জায়গাটাই রাজনৈতিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রী যেটি চান সেটি বাস্তবায়ন করতে হবে আসলে সরকারকে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরাও নিশ্চয়ই সবাই চাই যে একটি দুর্নীতিমুক্ত দেশ, প্রশাসন সবকিছু গড়ে উঠুক। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো আয়োজন। দেখা হবে পরের পর্বে। রবি থেকে বৃহস্পতি থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে, থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে।